অস্ট্রেলিয়া থেকে হঠাৎ করে এমন একটা আলোর ঝলকানি সারা পৃথিবীর, বাংলাদেশ তো বটেই, সারা পৃথিবীর বাঙালিদের মধ্যে বাংলাদেশের একটা লাল সবুজ পতাকা উড়ছে অস্ট্রেলিয়া এক শহর থেকে আরেক শহরে। এবং একজন মানুষ, তখন আমরা তার নাম জানতাম না, গাড়ির ভেতরে গাড়ি গাড়িতে কিছু ছবি আঁকা, ছবি কিছু ব্যঙ্গাত্মক ছবি। আমাদের দেশটা, আমাদের জন্মভূমি বাংলাদেশটা ইউনুস নামের একজন নোবেল বিজয়ীর অবৈধ দখলে আজকে জিম্মি। জিম্মি কেন সবাই জানেন, আমরা আমাদের অতিথির কাছে শুনবো। সেই অতিথি, সেই মানুষটা সূর্য, যিনি এই নতুন একটা আন্দোলনের সূচনা করেছেন সারা পৃথিবী জুড়ে। মানুষকে আমরা যেসব দেশে থাকি, মূলধারের মানুষকে জানাচ্ছেন আমাদের দেশটা জিম্মি, আমাদের পাশে দাঁড়ান। সেই মানুষটা সূর্য। সূর্য, আপনাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। বাড়ি ভাই, আপনাকে ধন্যবাদ। আমি সৌভাগ্যবান আপনার সাথে একটা অনুষ্ঠান করতে পারছি। আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনার শুভেচ্ছা শুভেচ্ছা। সূর্য, আপনার আপনার জীবনের গল্পটা একটু শুনি আপনার কাছে। আপনার জন্ম, বেড়ে বেড়ে ওঠা, অস্ট্রেলিয়া আসা, একটু পরিচিতিমূলক। আমার জন্ম 1967 সালে, 1 এপ্রিল। এপ্রিল ফুল আমি। 1971 সালে আমার বয়স ছিল 4, যেহেতু 26শে মার্চ যুদ্ধ শুরু হচ্ছিল, প্রায় 5 থেকে আমি একটা ছবি দেখাই, আপনার তাহলে ভালো লাগবে। খুব আমি ভালো একটা লাগবে, ছবি হ্যাঁ। দেখালে আপনি, আমি আসলে কে। কোন একটা চরিত্র আমাদের সঙ্গে আছে সূর্য, ভালো লাগবে আপনার এই দেখে। যে এইটা আমি 71 সালের। চমৎকার। এমন ছবি আমাদের অনেকেরই নাই কিন্তু। হ্যাঁ, এটা আমার বাবার হাতে তোলা ছবি। 71 সালের যুদ্ধের পরে মায়ের সাথে আমাদের যখন প্রথম দেখা হয়, মা আমাদের 3 ভাইয়ের জন্য 3টা জামা বানিয়ে নিয়ে আসেন। আমার পরিষ্কার এখনো মনে আছে, ওদের দুজনের জামার প্রিন্টটা দেখেন একই রকম। ওদের দুইটা ছিল ব্লু, আমারটা ছিল গ্রিন কমলা। আমারটা খুব রংচঙা একটা জামা ছিল। আমি রংটা এখনো দেখতে পাই। চমৎকার। 71-এর 71-এ আমি আমার মায়ের সাথে আহ যুদ্ধের সময় কোনো একটা খুলনার কোনো একটা জুট মিলে আটকা পড়ি। আমি ডিটেলে ওইখানে যাব না, অন্য কারণে যাব না। অন্য সময় হয়তো যাব। এখন সময়টা ভালো না, কারণ অনেক কিছু বলতে পারবো না, যেটা আমার কথার সাথে আরো 5 জনের জীবনের নিরাপত্তা জড়িত। সেই কারণে ওইখানে আমি ডিটেলে যাচ্ছি না। এনিওয়ে, যুদ্ধের পরে মনে করেন পায়ের নিচে মাটি পেতে মনে করেন অনেকটা বছর গেছে আমাদের। আমার মনে হয় যে 80 সালে আমি প্রথম পায়ের নিচে মাটি পাই। 80 সালে আমি প্রথম ঢাকায় আসি। ঢাকায় প্রথম একটা স্কুলে পড়ার সুযোগ পাই, যেখানে আমি ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত একটানা পড়ার সুযোগ পেয়েছি। এই কথাটা কেন সূর্য, পায়ের নিচে মাটি পাই, পায়ের নিচে মাটি ছিল পায়ের না? নিচে মাটি পাই কারণ কি, প্রথম কথা ছিল যে আমার মায়ের, আমরা 6 সন্তান। অসম্ভব অভাব অনটনে আমাদের সারাটা জীবন গেছে। তার উপরে তার দায়িত্বে ছিল আরো 9 ভাই বোন। প্রত্যেকটা মানুষের আহার যোগাতে হয়েছে ওনাকে। যার কারণে আমরা ছোটবেলা থেকেই খুব মনে করেন লাট্টুর মতো ঘুরে বেড়িয়েছি। আজকে মামার বাসায়, কালকে চাচার বাসায়, কালকে অমুকের বাসায়, এইভাবে আমরা বেড়ে উঠেছি। তো জীবনে কোনোদিন কোন স্কুলে মনে করেন একটানা আরকি শুরুর কথা বলছি আমি, ৮০ সাল পর্যন্ত। কেন বলছি পায়ের নিচে মাটি পেয়েছি?
স্কুলে পড়ার সুযোগ পাইনি। মানে সুযোগ পাইনি কি, ১ম এ যখন স্কুলে গিয়েছি, তখন স্কুলের ম্যাডাম মাথা ঠুকে দিয়েছে দেয়ালের সাথে, অন্যরা যখন দেখেনি। ঠুকে দিয়েছে কারণ আমার মা ৭১ এর, কারণ ছোট শহর, সবাই সবাইকে চেনে। তো আমার মা পাকিস্তানিদের কন্ট্রোলের মধ্যে ছিল ৭ টা মাস, ৬ টা মাস। তো ওই মেয়েটা খারাপ, তার ছেলে আমি। তো আমার মাথা দেয়ালে ঠুকে দেয়া যেতে পারে। কিছু না, পাশের বাসার আন্টি, সিঁড়ি দিয়ে উঠছি, ঠাস করে মাথাটা দরজার সাথে, কাঠের সাথে। এটা কেন, কিরকম সাইকোলজি জানি না। কারণ যুদ্ধের পরে মা যেই ভদ্রলোককে বিয়ে করেন, উনাকেই আমি আমার বাবা বলে জানি। আমার নিজের বাবাকে আমি তখন চিনি না। তো উনি বড় অফিসার ছিলেন এবং বাবার আদর কি, আ বাবা কাকে বলে, আমি উনার কাছ থেকেই শিখেছি। আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আমি কোনদিন আমার আ উনি যে আমার নিজের জন্মদাতা বাবা নন, এই জিনিসটা আমি কোনদিন অনুভব করতে পারিনি। কারণ আমি তার সবচেয়ে প্রিয় সন্তান ছিলাম ৬ ছেলেমেয়ের মধ্যে। আপনার জন্মদাতা বাবার কি হয়েছিল? কারণ যুদ্ধের সময়ই বা যুদ্ধের সময়কালেই আমার মায়ের সাথে আমার জন্মদাতা বাবার হয়তো ডিভোর্স হয়ে গিয়েছিল সেই সময়টায়। যুদ্ধের সময়টা মা আসলে একা পড়ে গিয়েছিল। তো যুদ্ধের পরে যাকে আমরা দেখলাম, উনি আসলে আমাকে, আমরা ৩ ভাইকে উনি অ্যাকসেপ্ট করে নিয়েই মাকে নিয়েছিলেন। মাকে সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন এবং উনার কাছেই আমি ১ম বড় হতে থাকি। বাবার ভালোবাসা উনার কাছ থেকেই পেতে থাকি। কিন্তু যখন স্কুলে যেতাম, স্কুলে ভর্তি হইতে যেতাম, তখন দেখা যেত যে ওখানে বাবার নাম লিখতে হয় না স্কুলে? তো তখন ওখানে আরেকটা নাম লেখা হচ্ছে। যেই নামের মানুষটাকে আমি চিনি না তখন। তো এটা আমাকে বিব্রতও করত। যার কারণে স্কুল বিমুখ ছিলাম। স্কুল কখনো আমার ভালো লাগেনি। তারপরে একটা ফিয়ার কাজ করত, ভয় কাজ করত। কারণ স্কুলে গেলে নানা ধরনের অ্যাবিউজ হইতে হতো, অ্যাসাল্ট হইতে হতো, নানা রকম। তো যার কারণে ধরেন আজকে এর আর অভাব তো ছিলই। অভাব মানে সেই অভাব এখনকার ছেলেমেয়েরা চিন্তাই করতে পারবে না। কি অভাব কাকে বলে? আমরা হয়তো টমেটো ক্ষেতে টমেটো খেয়েছি। মা কোথাও চাল ধার করতে গেছে। কখন ফিরবে জানি না। বন বাজারে ঘুরে টমেটো, তেঁতুল গাছের তেঁতুল। তখন গাছগাছালিতে ফল ফলাদি ছিল। স্কুলের লাইনে ছাতু পেতাম আমরা। স্কুলের লাইনে দাঁড়ায় স্কুলে গেলে ছাতু পাওয়া যেত। তো মা হয়তো সকালবেলা চাল ধার করতে গেছে, সেই চাল ধা নিয়ে আসবে। সেই চাল মায়ের বাসায় আরো ৯ টা ভাই-বোন আছে, তাদের কাছে পৌঁছে দিয়ে আসবে। তারপর বাড়িতে আসবে। তারপরে হয়তো রান্না হবে। তো আমরা এইভাবেই আসলে ১ম আমার আরকি শৈশবটা আসলে এইভাবেই কেটেছে। কিন্তু একটা জিনিস ভালো, আমার পরিবারের মনের দৈন্যতা আমার পরিবারে কখনো ছিল না। আমার মা আমাকে কখনো মন ছোট করতে শেখায়নি। আমার বাবা আমাকে কখনো মন ছোট করতে শেখায়নি। ওই জায়গাটায় বড় ছিল। গানের চর্চা ছিল বাসায়। সংস্কৃতির চর্চা ছিল। আমি খুব ভালো স্পোর্টসম্যান ছিলাম। যেই খেলাই খেলতাম, যেই খেলায় খেলতাম আমি টপ ছিলাম। যার কারণে মনে করেন আ খেলার মাঠে, স্কুলের চেয়েও আমার খেলার মাঠটা খুব প্রিয় ছিল। তারপর যখন ৮০ সালে না, আমি ১ম আ আমার নিজের বাবাকে অ্যা বড় হয়ে চিনলাম ধরেন ৭৭ সালে। ১ম অন টেস্টে ধরেন একজনকে আব্বু বলতাম, একজনকে আবুজি বলতাম। আবুজি হচ্ছে আমার জন্মদাতা পিতা, আব্বু হচ্ছে আমার পরের পিতা। তো আব্বু একদিন বলল যে, ওরা ওদের বাবাকে চেনা দরকার, বড় হচ্ছে।
তো অন টেস্টে আমরা একবার গেলাম ওখানে। ওখানে যেয়ে দেখি আমার স্টেপ মাম, সে আবার বিহারি। এবং বাংলা সিনেমার সুমিতা দেবীর মতোই সেরকম স্টেট মাম আমরা পেয়েছিলাম। তার সেই জীবনের গল্প অন্যরকম, আরেক রকম। সেই স্ট্রাগল অন্যরকম। তো আমার মা যখন আমাকে ওই বাসায় রেখে আসছে, তখন আমাকে একটা বাণী দিয়েছিল। একটা কথা বলেছিল। যেটা আমার জীবনের একদম সারা জীবনও। আমাকে বলেছে, "তুর্য, তারও তো বুক ফেটে যাচ্ছে, তাই না? সন্তান তো সবার কাছেই প্রিয়।" যখন রেখে আসছে আমাকে বলছে যে, "দেখো, এখানে ভালো জিনিসও আছে, এখানে খারাপ জিনিসও আছে। তুমি যেইটা নিবা এইটা তোমার। সেইটাই তোমার।" তো আমি ছোটবেলা থেকেই কেন জানি ভালো জিনিসটা পিক করতে শিখেছি। আমি আপনার কাছ থেকে একটু ভালো শিখেছি, আপনি আরেকজনের কাছ থেকে একটু ভালো। স্কুল আমাকে কিছু শেখাতে পারেনি। একটা অঙ্কও শেখাতে পারেনি। আমি স্কুল থেকে কিচ্ছু শিখিনি। স্কুলের টিচাররা আমাকে ভালোবাসতো। পরবর্তীতে আমি ৮০ সালের পরের কথা বলছি। ৮০ সাল থেকে আমি পল্লবীতে বড় হয়েছি। পল্লবী মডেল স্কুলে আমি পড়াশোনা করেছি। তো ওখানে টিচাররা বন্ধু আমি খুব একঝাঁক খুব তুখোড় সুন্দর বন্ধু পেয়েছিলাম। বন্ধুত্ব কিন্তু খুব একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। আপনার বেড়ে ওঠার সময় আপনি কোন বন্ধু সংসর্গে আপনি বড় হচ্ছেন, এটা আপনার জীবনের ডাইরেকশন ঠিক করে দিবে। আপনি মানবিক হবেন, না আপনি হিংস্র হবেন, না আপনি দানব হবেন, না মানব হবেন। এটা কিন্তু আপনার ওই যে বয়সটা ১৪, ১৫, ১৬, ১৭ আপনি যেই সংসর্গে চলবেন, যেই প্র্যাকটিস গুলো করবেন, এই ৫০ বছর বয়সে ওইটিই মহীরুহ হবে। এটা আমি মনে করি। মানুষের সত্যিকার অর্থে যে আরকি বোধ ব্যাপার যেটা, সেটা আসলে ওই ছোটবেলাতেই তৈরি হয়। আপনি একটা মেয়ের দিকে কিভাবে তাকাবেন, একটা মেয়েকে রেসপেক্ট করবেন, না একটা মেয়েকে আপনি একটা পণ্য হিসেবে চিন্তা করবেন, এটা ওই ছোটবেলাতেই তৈরি হয়। এটা বড় হয়ে তৈরি হয় না। বড় হয়ে সেটা আরো মনে করেন ফুপে ওইটা মনে করেন আমরা তো নিজেদেরকে নানাভাবে রেখে ঢেকে রাখি। বাট আসলে ভিতরের ব্যাপারটা ওই সময় তৈরি হয়। তো আমার মনে হয় যে আমি ওই সময়টায় আমি খুব ভাগ্যবান। আমার কোন বন্ধুর মা ধরেন একটা সুন্দর রান্না করেছে। আমাকে জানে আমার কেউ আমি একাই থাকি। আমি ১৬ বছর বয়স থেকে ১৬-১৭ বছর বয়স থেকে আমি মনে করেন একা থাকি। একদম সম্পূর্ণ একা থাকি। আমার মা দূরে থাকে, দূর থেকে রেগুলার টেলিফোনে ফোন করে তখন ট্রাঙ্ক কলে বুক করে টেলিফোন করতে হতো। অপারেটরকে ট্রাঙ্ক কলে আমাদের পাশের বাসায় দূরে একটা বাসায় ফোন ছিল। ওই বাসার আন্টিকে বলত যে, "আমার বাচ্চাকে একটু দেখে দাও।" আমরা ৬ টার সময় যেয়ে হাজির হতাম। তখন মা দূর থেকে প্রতিদিন মা যত দূরেই থাকুক, মা একটা কাজ জীবনে কোনদিন এক বেলার জন্য ভুল করেননি। আবুজি আপনার মনে করেন যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে সাবাস বাংলাদেশ যে মিতুল কুণ্ডের একটা মুক্তিযুদ্ধের একটা ইয়ে আছে, ওইটা এতটুকু একটা ডিজাইন করেছিলেন মিতুল কুণ্ড। ওইটাকে অত বড় পর্যন্ত করাটা ওই ইঞ্জিনিয়ারিংটা আমার বাবা করেছিলেন। তো উনি অসম্ভব ভালো ছবি আঁকতে পারতেন। উনি যেই কাজই করতেন খুব নিখুঁত করতে পারতেন। কিন্তু চিন্তা চেতনায় উনি আ রবীন্দ্রনাথকে কটাক্ষ করতেন। গান লিখতেন উনি। রবীন্দ্রনাথকে কটাক্ষ করতেন। মানে রেসপেক্ট ছিল না উনার। উনি মারা গেছেন। আমি জাস্ট খুব খোলামেলা এই কথা বলছি। অন্যদিকে আব্বু উনার মতো মনে করেন এত বড় মনের মানুষ, এত বৃহৎ মনের মানুষ। আমার মনে হয় না আমার জীবনকালে আরেকজনকে আমি দ্বিতীয়কে দেখতে পাবো। মনে করেন আমরা একটু উনার টাকা শেয়ার করি পয়সা সূর্য, সূর্য একটু শেয়ার করি এখানে। পাকিস্তান আমলে যখন হ্যাঁ, রবীন্দ্রনাথ নিষিদ্ধ, হুম, তো হুম, মোনায়েম খান গভর্নর যিনি, হুম, মোনায়েম খান বাংলাদেশের কবি সাহিত্যিকদের একদিন ডাকলেন। হুম। ডেকে ওদের বললেন, এত রবীন্দ্রসঙ্গীত করে। আপনারা একটা রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না? আমার তখন বাবা আব্বু বলতো উনি চাইলে রবীন্দ্রসঙ্গীত লিখতে পারবেন ১০ টা। আমার বাবা এরকম কথা বলতেন। হ্যাঁ? তো তখন ওটা তো ছোটবেলায় তখন তো ওই ব্যাপারটা বুঝতাম না আসলে। তো মায়ের জায়গাটা ছিল অনেক ব্রড। মায়ের চিন্তা ছিল অনেক বিশাল। এবং তবে বাবা-মায়ের ২ জনের একটা বিউটি ছিল। দারুণ বিউটি ছিল। যেটা আমি এখন ২ জনের কাছে খুব কৃতজ্ঞ। সেটা হচ্ছে আমার বাবা
কোনোদিন আমার মা সম্পর্কে একটি নেগেটিভ, তারা একসাথে থাকেনি ঠিক, একটা নেগেটিভ কথা বলেননি। আমার মা আমার বাবা সম্পর্কে কোনোদিন কোনো নেগেটিভ ধারণা আমাদেরকে দেননি। এবং আবুজি, আব্বু, মা, আমরা সবাই একসাথে একটা ফ্যামিলির মতো বসেছি ছেলেমেয়েদের জন্যে। ছেলেমেয়েদের হেল্প করার জন্যে। একসাথে বসে চা খেয়েছি। সম্পর্কটা এতটাই সুন্দর ছিল। যখনই আবুজি থাকতো উত্তরাতে, আমরা আম্মু, মা থাকতো হচ্ছে আপনার ধানমন্ডিতে। যেকোনো অসুস্থতায় আমরা ছুটে যেতাম কিন্তু একে অন্যের বাসায়। যেকোনো বিপদে আপদে ছুটে যেতাম, কিন্তু সম্পর্কটা এতটাই সুন্দর ছিল। ওই জায়গাটা তো সুন্দর ছিল। কিন্তু আবুজি ছিলেন ভেরি মাচ কনজারভেটিভ। আমার কাছে এখন জানি মনে হয় একটু পাকিস্তান প্রেমিকও ছিলেন, মনে হয়। আমি ঠিক খুব পার্টিকুলারলি বলতে পারবো না, কিন্তু আমি আই ফিল, মানে আমার অনুভূতিতে আমি ফিল করি ওনার পাকিস্তান প্রেম ছিল। ঈদ, শবে বরাত, ইসলামিক অনুষ্ঠানগুলোতে তার উৎসাহের সাংঘাতিক উৎসাহ ছিল। অন্যদিকে মায়ের বাসায় যেটা হতো, আমরা পূজার দিন পূজা করতাম, পূজার জন্য ভালো রান্না হতো, সবাই পাড়া প্রতিবেশী এসে খেত। ঈদের দিন মা সুন্দর করে রান্না করতো, ভাই বোনরা যে যেখানে আছে বন্ধু বান্ধব সবাই এসে খেত। বড়দিনের দিন ভালো রান্না হতো সেখানে। আমার মা আমাকে একদিন একটা কথা বলেছিল যে শুক্রবার দিন সবাই মসজিদে নামাজ পড়তে যায়। আমার মা বলেছিল, তুর্য, আমিও নামাজ পড়ি, আমিও নামাজ পড়ি, আমার নামাজটা অন্যরকম। আমি সকালবেলা উঠি, গোসল করি, আমি বারান্দায় বসি, বসে আমি 5 মিনিট চুপচাপ বসে থাকি, কারোর সাথে কোনো কথা বলি না। আমি আল্লাহকে বলি, আল্লাহ থ্যাংক ইউ আমাকে একটা নতুন দিন দেওয়ার জন্য। আমি সন্ধ্যাবেলা যখন ঘুমাতে যাই তখন শুয়ে যেয়ে বলি, আল্লাহ আমাকে থ্যাংক ইউ আমাকে একটা সুস্থ দিন দেওয়ার জন্য। তো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি এ রিলিজিয়াস বয়, আই প্রেফার ইউ এ গুড হিউম্যান বিং। তো সূর্য, আমরা আসলে ওই যে গল্পটা আমরা শুরু হয়েছে, আমার মনে হয় এই গল্পটা কয়েকদিন লাগবে আপনার। আমরা হ্যাঁ, যেহেতু হ্যাঁ, ইয়ে হ্যাঁ, করতে হবে আসলে না, একটা ব্যাপার হচ্ছে যে আমি আপনাকে, আপনার মাকে যেহেতু আমি এখন চিনি, আমার যে শ্রদ্ধাটা আরো বাড়লো। এবং আপনার ছবিগুলা যখন আপনি আমার ইনবক্সে প্রথম দিলেন, আমি যখন পোস্ট করলাম, পোস্ট করার পরে বাংলাদেশের একজন খুব সুনামখ্যাত একজন অভিনেত্রী, তিনি এখন লন্ডনে আছেন এই মুহূর্তে। তিনি আমার ইনবক্সে লিখলেন, এই ছেলেটা জানেন অমুকের ছোট ছেলে। আমি আপনাকে জিজ্ঞেস করলে আপনি বললেন হ্যাঁ। এবং আমি তেমন ওকে সবসময় শ্রদ্ধা করতাম, আরো শ্রদ্ধা বাড়লো। আপনার মায়ের প্রতি সম্মান জানাচ্ছি আবার, যেহেতু উনি বেঁচে নেই এখন আর। আপনার বাবা, যে বাবা আপনাকে নতুন জীবন দিয়েছে, তাকেও শ্রদ্ধা, আপনার আবুজিকেও শ্রদ্ধা। এখন আমরা মূল জায়গায় আসি, যে এই যে বিষয়টা, এই সিদ্ধান্তটা, আমরা বাংলাদেশের মানুষ বিদেশে আছি, আমরা আসলে আমাদের শরীরটা বিদেশে, মনটা তো সারাক্ষণ বাংলাদেশে। বাংলাদেশ সবকিছুর সাথে আমরা জড়িত, সারাক্ষণ জড়িত। আমরা ঘুম থেকে উঠে সবার আগে অনলাইনে দেখি, নিউজগুলা দেখি কি অবস্থা। আর তো সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সব চলে আসে সেটা। এই সিদ্ধান্তটা, এই যে বাংলাদেশ আজকে জিম্মি, এমন একটা মানুষের, এমন একটা বিশ্বাসভঙ্গ বাংলাদেশের একটা মানুষ নোবেল পুরস্কার পেয়েছে। তাকে ক্ষমতায় না বসালে, ক্ষমতায় না, মানুষ এগুলো জানতো না কিন্তু মানুষটাকে। সে যে আপনার সে আবুজির মতো একটা পাকিস্তানপন্থী মানুষ, এটা কিন্তু আমরা কোনোদিন টের পাই নাই। উনি শহীদ মিনারে যেতেন না, উনি স্মৃতিসৌধে যেতেন না, এগুলো অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু আসলে তিনি যে তাই, এটা আমরা একটু টের পাই নাই। এটা খুবই একটা পজিটিভ, যে নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ওনাকে ক্ষমতায় না বসালে ওনার চরিত্রটা মানুষ জানতো না,
এবং উনি যে এত লোভী একটা মানুষ, মানে কনফ্লিক্ট বা ইন্টারেস্ট যেটা আর কি। বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট চিফ অনেকে এসছেন, কোনোদিন কেউ বলতে পারবে না ওই সময় বসে উনি এই নিজে নিয়ে নিয়েছে সবকিছু, তিনি করেছেন অনেক কিছু। আপনার এই সিদ্ধান্তটা তার ব্যাপারে কিভাবে আসলো আপনার মাঝে? বাড়ি ভাই, আমি আসলে 5ই আগস্টের একদম প্রথম দিনের প্রথম ঘন্টা থেকেই না, আপনি যদি খুঁজে পিছনে কষ্ট করে কখনো আপনার সময় হয়, পিছনে 5ই আগস্টে আমার একটা পোস্ট দেখেন, আমি ওই দিনই যুদ্ধ ঘোষণা করেছি। আমি ওই দিনই ফিল করেছি যে আমার আমার দেশটা বোধহয় বেহাত হয়ে গেল। হ্যাঁ? এবং আমার মধ্যে এমন ধরনের একটা ক্র্যাম্পিং, মানে মানে আমি মনে করেন, আমি তো আসলে খুব সুন্দর একটা দেশে আছি। আপনি জানেন এখানে আমাদের আসলে দুশ্চিন্তা করার কিছু নেই। তাই না? কোন কিছু নেই। মাথার উপরে ছাদ আছে, পেটে ভাত আছে, পেট্রোলে গাড়ি আছে, পেট্রোল আছে, সবই আছে। আপনার আসলে খুব বেশি কমপ্লেইন করার কিছু নাই এখানে। কোন কমপ্লেইন করারই কিছু নাই। তারপরেও দেশের কথা কেন ভাবি? কেন দেশের সাথে ৪ বছর বয়সে আমার মাকে আমার সামনে, আমার উপস্থিতিতে আমি একটা রেপের সাক্ষী। আমাকে এরকম একটা গাড়ি দিয়ে দুটো সিপাহী দুপাশ থেকে আটকে রেখেছিল। ওই ঘরে যেতে দিচ্ছিল না। ওইখান থেকে মায়ের চিৎকার, এখান থেকে আমার চিৎকার। আমার ছবি তো দেখালাম আমি কোন বয়স ছিলাম তখন। ওই বয়সের কতটুকু স্মৃতি মানুষের কিভাবে মনে থাকে আমি জানি না। আমার দাগের মতো, মানে আপনার শক্ত কোনো কেটে যাওয়া দাগ যেমন সারা জীবন থেকে যায়, আমার স্মৃতিতে ওই জিনিসটা রয়ে গেছে। আমি ফিল করেছি আজকে যদি আমার মা বেঁচে থাকতেন, মা যে এই ভূমিকাটা নিতেন, মা কিন্তু কারো তোয়াক্কা করতেন না। উনি হয়তো মারাই যেতেন। উনি মরে বেঁচে গেছেন আসলে। উনি কিন্তু এদের হাতে, মবের হাতে মারাই যেতেন। কারণ উনার যেই চরিত্র, আমি আজকে বাংলাদেশে থাকলে আমি বেঁচে থাকবো? অবশ্যই আমি মারা যাবো। হ্যাঁ, আমাকে ছিঁড়ে ফেলে দিবে। তো এটা তো আমি জানি। কিন্তু আমি চুপ করে থাকার মতো মানুষ না। আমি মানে আমি কি আমার ভিতরে ক্রাইম, এবং সবচেয়ে বড় কথা, আমি খুব আইসোলেটেড থাকি। আমার কোন বন্ধু নাই। ৩০ বছর ৪০ বছর ধরে যাদেরকে বন্ধু-বান্ধব হিসেবে পেলেছি, বা পেলেছি বলে কি বহন করেছি, বন্ধু হিসেবে জেনেছি, ২৪ এ এসে দেখলাম সব লাইন ধরে রাজাকার, লাল বদর। একে। তো মানে এইখানে যে আহতটা হয়েছে ভিতরে, আপনি তো ইউনূসের কথা বিশ্বাস করতে হবে। যাকে আপনি চেনেন তাকে আপনি বিশ্বাস ইউনূসকে তো আমরা চিনি না, দূরের লোক। যার সাথে আপনি এক বালিশে ৩০ বছর ঘুমিয়েছি, একসাথে রাত কাটিয়েছি, সেই লোকটাকেই তো আমি চিনি না। তাই না? এই অভিজ্ঞতা তো নিশ্চয়ই আমাদের সকলে যারা এখানে এই অনুষ্ঠানটা দেখছে, প্রত্যেকের জীবনেই ঘটেছে। সবার কত মানুষ, সবার 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 সবার। জীবনে ঘটেছে। তাই না? আমরা কিরকম একটা মিথ্যার মধ্যে, এটা একদিক দিয়ে ভালো হয়েছে, তাই না? এই মিথ্যাটা যদি জানা না হতো, তাহলে আমাদের তো আসলে এদের সাথেই সারা মরার আগ পর্যন্ত এদের সাথেই, এদেরকেই বন্ধু বলে জানতাম। এই ভুলটা ভেঙে যাওয়াটা তো ভালো হয়েছে। আমাদের ক্ষতি হয়েছে, কিন্তু ভালো হয়েছে। এর সবচেয়ে ভালো ভালো, হয়েছে। আমি হ্যাঁ, এটা ভালোই বলি। আমরা এখন পরিষ্কার হয়ে গেছি। আমরা 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 আসলে পরিষ্কার। চিনতাম না আমরা আগে, পরিষ্কার। এখন চিনি তাদেরকে। হ্যাঁ, আমরা এখন এখন আমরা আমাদের আর কোন সমস্যা হবে না। মানে এখন আর আগামী দিনগুলো যে কয়দিন বাঁচবো এদেরকে আমরা চিনে নিব। তো আমি ১ম দিন থেকেই খুব অস্থির ছিলাম। তখন আমি একটা চাকরি করতাম। আমি চাকরিতেও মনোযোগ দিতে পারছিলাম না। মানে চাকরিটা এমনভাবে এত আমি, কারণ আমার চাকরিটা ছিল খুব বেশি কনসেনট্রেশন রাখতে হবে। মানে আপনি একটু কনসেনট্রেশন লুজ করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আমি যেহেতু সারাক্ষণ ভাবছি, সারাক্ষণ এইটা আমার মাথার মধ্যে, আমি রাতে ঘুমাতে পারতাম না। আমি দুঃস্বপ্ন দেখতাম যে আগুন জ্বলছে, অমুককে ধরে নিয়ে যাচ্ছে, অমুক রেপ হচ্ছে, অমুককে ছুড়ে নিয়ে মানে এইসব জিনিসগুলো আমি সারাক্ষণই দেখতাম। তো পরে চাকরিটা আমি ছেড়ে দিই। চাকরি ছেড়ে দিয়ে আমি স্বাধীনভাবে কিছু একটা করার চেষ্টা করি। ঠিক আছে, পেটে ভাতে বেঁচে আছি, অসুবিধা নেই। এবং আমি আমার এবং যেহেতু আমি মানুষের সাথে চলি না, আমার কোনো সোশ্যাল যোগাযোগ নাই, আমি কোনো দল মেইনটেইন করি না, আমি কোনো রাজনীতিতে কোনোদিন ছিলাম না। সুতরাং দলগতভাবে কিছু করার সুযোগ আমার নাই। আমার যা আছে একা করতে পারি। তো সুলতান আপা এ একদিন দয়া করে আমাকে তার অনুষ্ঠানে সুযোগ দিয়েছিলেন। আমি হয়তো ১ম আপনি নিশ্চয়ই অনেক কিছু অবজার্ভ করেন।
ওয়াকারকে কিন্তু প্রথম গালিগালাজটা আমি করেছিলাম। তার আগ পর্যন্ত মানুষজন মহোদয়, মহোদয় আর তার কাছে বিরাট আশা নিয়ে বসেছিল যে আমি প্রথম বলেছিলাম এটি হচ্ছে সবচেয়ে বড় রাজাকার। কেউ তখন তারপর থেকে হয়তো সবাই আস্তে আস্তে বুঝে তা আমার কে প্রথম করেছে এটা বড় ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমার ইনস্টিংক্ট বলছিল ও রাজাকার। আমার ভিতরের ইনস্টিংক্ট বলছিল যেই লোকটা প্রথম ওই যে জামাতের ইয়েকে বলে জামাতে আমির, আমিরে জামাত, আমিরে জামাত বলে, হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী চলে গেল, সে একটা গুলিও ফুটালো না, একটা গুলিও ফুটালো না, একটা প্রতিবাদ করলো না, একটা প্রতিরোধ করলো না। তাহলে এ রাজাকার না, রাজাকারটা কি? তাই না? তো আমাদের এখানে তো আসলে ভালো চেহারা নিয়ে আমরা অনেকেই সামনে থাকে। এই যে কত বুদ্ধিজীবী, কত পড়াশোনা করা, কত পিএইচডি, এই সব পিএইচডি দিয়ে কি হলো? আমি তো পড়াশোনা না করে নিজেকে অনেক ধন্য মনে করতেছি। এই সব পিএইচডি লোকজন আমাদের কি দিল আপনি আমারে বলেন? এইগুলো আপনি আপনার আমাদের ছোটবেলায় দেখতাম পাড়ার সবচেয়ে ক্রিমিনাল লোকটির নাম হচ্ছে, ক্রিমিনাল লোকটির নাম বাড়ির সামনে দেখবেন একটি ফলক লাগানো থাকতো হাজি বাড়ি। সেই বাড়িটি ৫ তলা। ওই হাজি টাইটেলটি কি দরকার? তার কেন দরকার? সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, সোশ্যালি তাকে যাতে মানুষ রেসপেক্ট করে, হ্যাঁ, আদাব সালাম দিয়ে চলে, সমীহ করে। এই কারণে তার ওই টাইটেলটি দরকার। আমার তো মনে হয় যে এইসব পিএইচডি আলাদের আসলে ওই কারণে এই পিএইচডিটা দরকার। পিএইচডি ডিগ্রিটা তারা ওই কারণেই নিয়েছে। শিক্ষার যে আলো, আলোটা কই? আলো ছাড়া সবকিছুই তাদের মধ্যে আছে। কেউ ইউনিভার্সিটির টিচার, কেউ মনে করেন বড়, কেউ ছোট কেউ না, কিন্তু বই লিখেছে। আরেকটা কথা আপনাকে না বললেই নয়, সেটা হচ্ছে যে আমার খুব শ্রদ্ধেয় একজন মানুষ। কিছু কিছু মানুষ আছে না, আপনি চান না, কোনো কিছু চাননি, কিন্তু আপনার উপকার করতে চায়। তাই বাংলাদেশের একজন, আমি তার নামটা বলছি না কারণ ব্যক্তিগতভাবে আমি তার কাছে কোথাও কোথাও ঋণ নিয়েছি, ঋণী, একজন বীর প্রতীক, একজন কর্নেল। আমি যখন এখানে সুলতান আপার অনুষ্ঠানে কথা বলেছি, আরো দু একটা অনুষ্ঠানে ১-২ বার কথা বলেছি, কোনোদিন ফোন করে না কোনো ইয়ে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি হয়তো ৩০ বছর ধরে ভদ্রলোককে চিনি। তো উনি একজন বীর প্রতীক, মুক্তিযোদ্ধা বীর প্রতীক, আমাকে যেভাবে ডিমোরালাইজ করলো আগাগোড়া, যে তুমি যা ভাবছো মানুষ তো তা ভাবছে না, হ্যাঁ। তো আমি বললাম স্যার, ওনাকে স্যার বলি, আপনি বিএনপির সময় হন হচ্ছে জিয়াউর রহমানের সৈনিক, আওয়ামী লীগের সময় হয়ে যান আপনি মুক্তিযোদ্ধা বীর প্রতীক, আর এখন আমাকে বলছে যে আমি নীতি নির্ধারকদের সাথে যা খবর জানি নির্বাচনের একটা ডেট আসছে, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম আপনি এই নির্বাচন চান? তার মানে এখনকার নীতি নির্ধারকদের সাথেও তার যোগাযোগ আছে, তাই না? তো এইসব লোকরা বীর প্রতীক হয়েছে। একটা প্রশ্ন আপনার অনুষ্ঠানে আমি করে যাই, সবার জন্য করে যাই, এই যে আমার কোন বীরের প্রতি আমি অশ্রদ্ধা রাখছি না, কেউ ভুল বুঝবেন না, কোন সবার সব বীরের প্রতি আমার সম্মান থাকলো, কিন্তু আমার একটা প্রশ্ন থাকলো, ৭ জন বীর শ্রেষ্ঠ, ৪০০ না ৪৬৮ না কতজন বীর প্রতীক, মানে এই সংখ্যাগুলো অনেক। তো এতগুলো বীর, তার 95% কেন আর্মি অফিসার, পোশাক পরা, ওর ইয়ে পরা লোকজন? এই যুদ্ধটা তো জনযুদ্ধ ছিল, মানুষের যুদ্ধ ছিল, লুঙ্গি পরা লোকদের যুদ্ধ ছিল। তারা বীর না? তাদের মধ্যে কেউ বীর প্রতীক, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ এরা হয় নাই কেন? এটি আর্মিদের আমরা বেশি লাই দিয়ে ফেলেছি না শুরু থেকে? লাইটা একটু বেশি দেওয়া হয়ে গেছে না? আজকে এই কারণে আমাদের মাথার উপরে বসে পায়খানা করছে তারা। প্রশ্নটা আমি রাখলাম, ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কখনো গভর্নমেন্টে আসে, তাদের এটা নিয়ে ভাবা উচিত আসলে। কেন? আমার কথা হচ্ছে যে ঠিক আছে, যতগুলো
আমি এই সেই বীর প্রতীক আপনি দেখেন না, কর্নেল অলি বীর প্রতীক না? ওর কি বীর প্রতীক হওয়ার কোনো যোগ্যতা আছে? তাহলে কি বীর প্রতীক নিশ্চয়ই কোন রকম মেকানিজমে বীর প্রতীক হয়েছিল, যার দেশের প্রতি এতটুকু মমতা নেই। আমি তো কোথাকার কোন ছাক, আমি তো নস্যি, কিচ্ছু না, একটা বিন্দু ধুলিকণ। আজকে আমার মন যেইটা কাঁদতেছে, আমার যেই অস্থিরতা, কর্নেল অলির একটা বীর প্রতীক মাথায় নিয়ে আমার সেই কর্নেল, আমার সেই বীর প্রতীক ভদ্রলোক আমাকে ডিমোরালাইজ করেন যে আমি যেন কথা না বলি। তাহলে তোমার আমাকে বলছো তুমি বিদেশে গেছো, তুমি নিজেকে ভাগ্যবান মনে করো না? আমি বলছি নিশ্চয়ই স্যার, আমি নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ বাংলাদেশ না ছাড়লে আপনি বুঝতে পারবেন না আপনি কতটা স্বাধীন। মানুষের জীবনের স্বাধীনতা বোধটা কি, এটা বাংলাদেশের এয়ারপোর্টটা পার হন, যে কোনো একটা দেশে পা রাখেন, এনি দেশ, ওই আর কি কিছু তালেবান রাষ্ট্র ছাড়া পৃথিবীর এনি দেশে পা রাখেন, আপনি জীবনের স্বাধীনতা কাকে বলে আপনি উপলব্ধি করতে পারবেন। বাংলাদেশে বসে এটা করা সম্ভব না। আমাদের প্রত্যেকটা দিনের জীবনে বাইরের লোকের ইন্টারফিয়ারেন্স। আপনি কি পরবেন, আপনি কিভাবে চলবেন, আপনি দাড়ি লম্বা রেখেছেন কেন, আপনি দাড়িতে বেনি করেছেন কেন, এটা আরেকটা মানুষের কৌতূহলের বিরাট একটা আলোচনার বিরাট শখ, মানে একটা ব্যাপার। আমি এখানে যে হেঁটে যাই, কই কোনো মানুষ তো আমার মানে আমাকে একবার প্রশ্ন করে না। স্কুলে বাচ্চাদের চুল ছেটে যেতে হবে, এখানকার বাচ্চাদের যান, এক এক বাচ্চা এক এক ধরনের ডিজাইন করে স্কুলে যাচ্ছে। মানুষকে তো মুক্তভাবে বড় হতে দিতে হবে। মানুষকে যদি মুক্তভাবে, মানুষকে যদি আপনি নিয়ন্ত্রণ করে করে বড়, তার নিজের ব্যক্তিত্বের জায়গাটা তো তৈরি হবে না। ভালো মন্দের আমরা ব্যাপারটা তাকেই আমরা বুঝতে দেন। এখানে আসি, আবার এখানে আসি, এই পতাকা নিয়ে এই ছুটে বেড়ানো, এই সিদ্ধান্তটা, আমি আরেকবার একটু বলবেন, আমি মিস করেছি। এই যে পতাকা নিয়ে, এই যে ও পতাকা আচ্ছা, নিয়ে পতাকা, গাড়িতে আচ্ছা পতাকা আচ্ছা, নিয়ে আমি ছুটে আমি বেড়ানো। আমি আসলে মিস করে গেছি। তো আমি যুদ্ধটা আসলে একাই করছিলাম। তো আমি, আমার ফেসবুকে বন্ধু সংখ্যা 25 জন থেকে 30 জন, তার বেশি না। মানে ছাঁটাই করতে করতে এখন মাত্র 25 থেকে 30 জন। তো আমি একটা পোস্ট দিলে কালে ভাদ্রে কেউ একজন একটা লাইক দেয়, দ্যাটস ইট, নোবডি শেয়ার ইট। হ্যাঁ, কেউ শেয়ারও করে না, কিছু করে না। তো আমি কিন্তু ইয়ের পর থেকে আমি ছোট 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 পোস্টার বানাচ্ছিলাম, আমার ভিতরের ক্ষোভ দিয়ে আমি পোস্টার বানাচ্ছিলাম, আমি আমার মতো করে পোস্ট করছিলাম, কিন্তু পোস্ট গুলো এই আশায় করছিলাম, পাবলিক পোস্ট করছিলাম, কারো না কারো কাছে হয়তো যাবে। আর ২-৪ জন বন্ধু বান্ধব যাদের সাথে আমার টেলিফোনে টুকটাক কথা হয়, তাদের হাতে তুলে দিয়ে জিনিসটা বের করার চেষ্টা। আমি এবার অভূতপূর্ব একটা জিনিস দেখলাম, অভূতপূর্ব আমার জন্য, যে আপনি এই পোস্টটা দেওয়ার পরে আপনি বিশ্বাস করবেন না, গত ১৯ ঘন্টা, ২০ ঘন্টা, ২২ ঘন্টায় আমার ফেসবুকের পাতা মনে করেন ফ্রেন্ড রিকোয়েস্টে ভরে গেছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর দরকার নাই, কারণ আমি খুব নিভৃতে থাকি। আমার মানে আমার জিনিস যদি আমার লেখা, আমার ইয়েগুলো দেখতে চান, আমি পাবলিক পোস্টই দিচ্ছি। আপনি একটু ফলো করে রাখলে আপনার কাছে, আপনার যদি পেতে চান আপনি ওইভাবে পেতে পারেন। কারণ বন্ধুত্বের জায়গায় এমন অবিশ্বাস তৈরি হয়েছে, বন্ধুত্বের জায়গাটা এমনই আজকে একটা ভালো লোকরে দেখলেও আগে প্রথমে মনে করি রাজাকার, এই বুঝি রাজাকার। আজকে যখন ইয়েতে গাড়িটা পার্ক করছি মিন্টু মলের সামনে, তো আমি আমার মাথার মধ্যে গোপ্রো ক্যামেরা বাঁধা, আমি মনের ভুলে বলে যে এই যে বুঝি কিছু রাজাকার পাওয়া গেল, হ্যাঁ, রাজাকারের দেখা পেলাম বলে আমি বললাম যে এদের সাথে কোনো কথা বলা যাবে না, চুপচাপ একটা পতাকা কেনার বান করে ঢুকে যেতে হবে। নিজেই নিজেকে বলছি, আমি খেয়াল করি নাই ক্যামেরা অন। তো নামার পরে দেখলাম যে না, তারা রাজাকার না। অবিশ্বাসের জায়গাটা এমন হয়ে গেছে, আপনি একটা ভালো লোককে দেখলেও কিন্তু আপনি এখন আপনাকে ভয় লাগছে যে তো আমি আমার পাতাতে আমার আমি যদি ব্যক্তিগতভাবে কাউকে না চিনি, আমি যদি ধরেন বাড়ি ভাই, আপনাকে আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু আপনাকে গত ১-১.৫ বছর ধরে আমি ফলো করে 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 আমার আজকে ১ বছর না, আপনি ২০০৫ সালে আসছেন, আপনার নিউজ যখন বেরিয়েছিল ওইখান থেকে কিন্তু আপনার নিউজ গুলো কিন্তু আমার মাথার মধ্যে ওই মাইল ফলকের মতো ওইগুলো কিন্তু রেজিস্টার হয়েছিল। তো এই যাকে আমি আস্থায় আনতে না পারবো, আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়ে আমার ফেসবুকের পাতা ভারী করে, আমি অনেক সব, আমার তো সারাদিন ফেসবুক করা আমার কাজ না, আমার তো এই আরো কাজ আছে। সিদ্ধান্তটা কবে নিলেন, এই সিদ্ধান্তটা?
ও তো তো এখন আমি এই সিদ্ধান্তটা নিয়েছি আসলে আমি 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত যারা ইউটিউবে আপনারা যারা সক্রিয় আছেন আপনাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সবার প্রতি আমার একদম মাথা নত করে শ্রদ্ধা রেখে বলছি, আমি অত্যন্ত বিরক্ত ছিলাম আপনাদের অনেকের উপরে। এত বিরক্ত হচ্ছিলাম যে দেখেন আমাদের বিজয়ের মাস, 5টা 6টা দিন আপনারা ঘন্টার পর ঘন্টা লক্ষ লক্ষ মানুষকে টেলিভিশনের সামনে ইউটিউবের সামনে বসায় রেখে দিলেন। কি শোনালেন? খালেদা জিয়া মরে যাচ্ছে কি বেঁচে থাকছে, তারেক জিয়া আসছে কি আসছে না। আচ্ছা তারেক জিয়া আসলে আমার দেশের কি লাভ হবে? খালেদা জিয়া মারা গেলে আমার দেশটার কি ক্ষতি হয়ে যাবে? আপনি আমার এটা একটু বলেন, বোঝান। তাহলে আমার বিজয়ের মাসে এই এত মূল্যবান 6টা 7টা দিন এই একটা জিনিস নিয়ে সমস্ত দেশবাসীকে সমস্ত মানুষকে আপনারা দোহায় কি আলোচনা হলো ভুলে গেলেন, বন্দর ইয়ে দিয়ে দিচ্ছে ওটা ভুলে গেলেন, সবকিছু বলে যে খালি তারেক জিয়া। এটা কি লাইভ ভিউ জন্য করলেন আপনারা না কিসের জন্য করলেন? আমার তো আজকে আমার দেশের যে আজকে তো মুক্তিযুদ্ধেরা কথা বলবে, গলা উঁচু গলা ফাটায় কথা বলবে। আমাদের তো আজকে নেতা নেত্রীরা আমাদের নতুন নতুন দিক নির্দেশনা দিবে। আমি অত্যন্ত বিরক্ত হচ্ছিলাম যে মানে, এবং আমি পার্সোনালি অনেককে ফোন করে বলছিলাম, পার্সোনালি অনেককে টেক্সট করে বলছিলাম। আমি দেখি কেউ কথা মানে আমার কেউ পাত্তাও দিচ্ছে না, মানে আমার আমি হয়তো তাদেরকে কানেক্ট করতে পারছি না। এনিওয়ে তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমি কি করতে পারি, আমি তাহলে একটা কাজ করি যে আসলে যে যার জায়গা থেকে যতটুকু যা করতে পারে আমি সেই তাগিদ থেকে আমি চিন্তা করলাম ওকে আমি 1লা ডিসেম্বর থেকে আমি টার্গেট করেছিলাম 1লা ডিসেম্বর থেকে মাঠে নামবো এবং ইউনূসের পতন না হওয়া পর্যন্ত, যতদিন ইউনূসের পতন না হবে সিডনির আকাশে বাংলাদেশের পতাকা এইভাবে প্রতিদিন 12 ঘন্টা করে উড়বে। এবং ইউনূস, আমি একটা লিফলেটের জন্য আপনার কাছে সবার কাছে আহ্বান করেছিলাম একটা লিফলেট আমাকে কেউ ইংরেজিতে সুন্দর করে লিখে দেন। আমি কারণ এই গাড়িটা নিয়ে আসলে মানুষের আগ্রহটা আমি ফিজিক্যালি দেখতে পাচ্ছি, ফিজিক্যাল মানুষের যে আগ্রহ তৈরি হয়েছে, আমি যদি তাদের হাতে একটা কত বড় তারিখে 3 পাতার একটা, গাড়িটা নিয়ে কত তারিখে স্টার্ট করলেন? আমি আসলে গাড়িটা নিয়ে স্টার্ট করেছি, গাড়িটা আমার কমপ্লিট করতে 6 তারিখ থেকে আমি স্টার্ট করেছি সম্ভবত। কমপ্লিট করতে কতদিন লাগছে গাড়িটা কমপ্লিট করতে? আমার 2 দিন লাগছে। আমি ডিজাইন করেছি আগেই, ডিজাইনটা আসলে দিয়েছিলাম আমার এক বন্ধুকে, সে একটা প্রিন্টিং কোম্পানিতে কাজ করে, তো সে আমাকে আশা দিয়েছিল সে করে দিবে। তো যাই হোক সে আমাকে আহ, ফাঁকি দিয়েছে কোনো কারণে। তো ফাঁকি দিলে তো আমি দমার লোক না, প্রিন্টিং প্রেস তো অস্ট্রেলিয়াতে একটা নাই। তো আমি চিন্তা করলাম হ্যাঁ ঠিক আছে, ওইটা ও ধরেন আপনি প্রিন্টিং প্রেসে কাজ করেন, আপনি 5টা কাজের সাথে আমার একটা কাজ ফ্রিতে বের করে দিতে পারবেন, এই কারণে আপনার কাছে যাওয়া। আর না হলে আমার কি হবে, আমার 200 500 700 টাকা খরচ হবে, আমি তো সাতশো থামবো না। ডলার 700 টাকা না, $700। আচ্ছা আচ্ছা যাই হোক 700, আমরা হ্যাঁ যে বলি ডলার, আর কি, এভাবে হ্যাঁ বলি তো আমরা টাকা বলি। হ্যাঁ। হ্যাঁ, তো তো যাই হোক ওই টাকার এই আমি গাড়িটা আমি গাড়িটা আই ডোন্ট, গাড়িটা সাজাতে কত ডলার লাগছে? গাড়িটা সাজাতে 700 ডলার লাগছে। 700 ডলার। হ্যাঁ পতাকাটা পতাকাটা পতাকাটা, পতাকাটা নিয়ে আমার খুব দুঃখ মনের মধ্যে, যে কি দুঃখ আমি এটা আপনাকে বলে বুঝাতে পারবো না। আমি একটা পতাকার জন্য পাগল হয়ে আমি অনলাইনে অর্ডার দিয়েছি, অনলাইনে অর্ডার দেওয়ার পরে দেখি যে এটা আসতে আমার 10 তারিখে আসবে। আর পতাকাটা আমি যখন এখন কি করি, প্রথম দিন গেলাম আমি পাকিস্তানের এই মসজিদ ভ্রমণে, পাকিস্তানি আর বাংলাদেশের রাজাকারদের উটিলে যে মসজিদটা আছে, এই ভ্রমণে আমি প্রথম দিন গাড়িটা স্টিকার লাগে, তখন বাংলাদেশের পতাকা হাতে পাই নাই। চিন্তা করলাম এই জায়গাটাকে আমি ভ্রমণ দিব, মসজিদটারে কয়েক পাক খাইলাম আগে ওই জুম্মার নামাজের পরে ভিড়ের মধ্যে। হ্যাঁ, এবং মাথার মধ্যে একটা গোপ্রো বানলাম, বুকের মধ্যে একটা গোপ্রো বানলাম, যদি আমি অ্যাটাক হই অ্যাটলিস্ট ছবিটা থাকবে তাতে। হ্যাঁ, তো আমি নির্ভয়ে একা বেড়ে গেলাম, বেড়ে 10টা পাক খেয়ে পরে চিন্তা করলাম বাঙালি এলাকায় ঢুকতে হবে, বাঙালি এলাকায় পর্যাপ্ত রাজাকার আছে, পর্যাপ্ত পরিমাণে বাঙালি এলাকায় রাজাকারদের বসবাস। তো গেলাম হচ্ছে মিন্টু এলাকায়, তো মিন্টু এলাকায় যেই দেখি মানে সিডনির বাঙালি এলাকা বলছেন আপনি? সিডনির বাঙালি এলাকা, সিডনির বাঙালি এলাকা। তো ওইখানে যে
আমি তো গাড়ি থামাবো এবং নামবো, এখন কি উসিলায় নামবো? বরং আমি একটা বাংলাদেশের পতাকা খুঁজি, যদি পেয়ে যাই। তো পেলাম একটা বাংলাদেশের পতাকা। একটা দেশের পতাকা আপনি বিদেশে বিক্রি করতেছেন, ভাই একটু যত্ন করে বানান পতাকাটা। যেখান থেকেই আনেন একটু কোয়ালিটি একটা জিনিস আনেন, টাকা তো নিচ্ছেন কম না। $20 করে নিচ্ছেন একটা পতাকার দাম। আপনি বিশ্বাস করবেন না বাড়ি ভাই, আমি ইতিমধ্যে ৬ তারিখ থেকে আজকে কত ১০ তারিখ, তাই না? এই ৪ দিনের মধ্যে আমার দোকানে পতাকা হয়ে গেছে। এই যে আমি ৩ নম্বর পতাকা এখন রেডি করেছি। সেলাই খুলে যাচ্ছে। মনে করেন আমার গাড়ি তো চলছে কখনো, কখনো ১১০ এ। আমি তো এই লাস্ট আমি আজকে ফিরলাম প্রায় ৩০০ কিলোমিটার। ৩০০ কিলোমিটার গেছিলাম আমি একদম আ আ সাউথ কোস্ট এর একদম জার্ভিস বের ওখানে যতগুলো টুরিস্ট পয়েন্ট গুলো আছে, ওগুলো অল্প, অল্প করে হলে আমি টাচ করে আসছি। প্রত্যেকটা জায়গায় থেমে আসছি। মার্কেট গুলার সামনে থামছি। মানুষ দাঁড়াইছে। ২-৪ জনকে আমি এক্সপ্লেইন করছি। হ্যাঁ? একটু আগে যখন ফিরছিলাম ২ একটা লোক হর্ন দিয়ে হাত এরকম করে বলে আরকি মানে সাদা, সে আমার সাথে সংহতি জানিয়েছে। হ্যাঁ? প্রচুর হর্ন পেয়েছি। তো মানুষজন আর মানে ওরা কৌতূহলী। তো আপনাকে কি আমার জিজ্ঞেস করলো? আপনার এগুলা দেখে? আপনি যখন হ্যাঁ, জিজ্ঞেস আমাকে করলেন যে আপনি আমাকে পুলিশও থামিয়েছে। পুলিশও থামিয়েছে ১ম দিন। তো পুলিশ থামিয়ে বলল যে, "কি ব্যাপার?" আমি তখন এক্সপ্লেইন করলাম যে, "১৯৭১ সালে আমার ৩০ লক্ষ মানুষ এরা মেরেছিল। আমার ৩ লক্ষ মা-বোনের সম্ভ্রম এরা নিয়েছিল। এরা ইউনাইটেডলি ৫৪ বছর পরে এইভাবে আমার দেশটাও জন্ম হয়েছিল। ৫৪ বছর পরে এই নোবেল প্রাইজ, এই লোকটা হচ্ছে নোবেল প্রাইজ পাইছে শান্তিতে। চেহারাটা ভালো করে দেখে নাও। হ্যাঁ? এই লোকটি এখন আমার নিয়েছে এবং ফ্যানেটিক ইসলামিস্টদের সঙ্গে নিয়ে এরা আমার দেশকে সেমায় দেয় এবং আমি আমার মোবাইল ফোনে দেখালাম যে নদীতে লাশ ভেসে আসছে। মেয়েদের বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছে। মেয়েদেরকে কাভার করে ফেলছে। হ্যাঁ? তখন পুলিশ তো ঐসব কথা বিশেষ একটা শুনতে চায় না। বলল, "আচ্ছা, আচ্ছা সবই ঠিক আছে। তুমি এভরিথিং ফাইন। তুমি পতাকাটা একটু নিচে নামাও। কারণ পতাকাটা টু হাই, এটা তোমার জন্যই রিস্কি। তুমি পতাকাটা" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" তো ইয়েতে মানে কোন জায়গায়? কোন জার্ভিস জায়গায়? বে পুলিশ অঞ্চলে পুলিশ কোথায় পুলিশ নামায় এটা? ধরেছিল আমাকে মার্জেন্ট পার্কের এই রোডটার মধ্যে। আচ্ছা। তো পুলিশের বিশেষ একটা আপত্তি নাই। আমি দেখলাম ১ম দিন মানে যেই পুলিশ আমাকে ধরেছিল সে বলল যে এভরিথিং ফাইন। হ্যাঁ? এবং প্রচুর মানুষ কিন্তু আগ্রহ নিয়ে দেখছে, বোঝার চেষ্টা করছে। যে বোঝার যে অনেকক্ষণ সময় নিচ্ছে আমি তার কাছে এগিয়ে যাচ্ছি। যে আমি তাকে কি ব্যাপারটা জিজ্ঞেস বোঝায় করে? দিচ্ছি। তারা কি জিজ্ঞেস করতো? তারা আমাকে জিজ্ঞেস করছে যে কি মানে মানে কি ব্যাপার? তো একটা লোক তো গাড়িতে নিচে পিছনে পার্ক করে অনেকক্ষণ ধরে পড়ছে। গাড়ি থেকে বের হয়ে আসছে। বের হয়ে এসে বলতেছে যে I like your মানে the dialogue যে আমি বলেছি যে আ কি আ আমি ওখানে একটা যে my country is not for sale. হ্যাঁ? এটার মধ্যে আমার দেশপ্রেমের জায়গাটা সে রিলেট করতে পেরেছে। আমি তখন ও যখন নেমে এসে আমি ওকে বললাম, বুঝালাম যে এই করছে। হ্যাঁ? এবং এইভাবে আমাদের লাশ ভেসে আসছে। আমার ১৮ লক্ষ মেয়ে গত ১-১.৫ বছরে চাকরি হারাইছে। হ্যাঁ? আমি যতটুকু মুখে আমার আসলে একটা লিফলেট আমি খুব মিস করেছি। এই লিফলেটটা আমার খুব মিস করেছি। কারণ এইটা আমার একটা তবে আমি যেহেতু মাঠে থাকবো, কিছুই মিস হয় নাই। আসলে আমি এটা চলতে থাকবে যতক্ষণ ইউনুসের আমি পতন না হবে ইনবক্সে ততক্ষণ লিফলেট ইনবক্সে দিয়ে রেখেছিলাম। মনে খেয়াল করেন না। আপনি আমাকে একটা পাঠিয়েছেন। আমাকে আ আ কানাডা থেকে এক ভদ্রমহিলা সঙ্গে, সঙ্গে সে বলেছে আমি করে দিব। উনি পাঠিয়েছেন। আরো বা লোচন আমাকে একটা পাঠাবেন। তো আমি সবারটাই নিয়েছি। কারণ আমি লিফলেটটাকে এমনভাবে দিতে চাই আপনি 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 এই জিনিসটা বুঝবেন। আমি যদি বড় একটা কাগজ দেই বিলি করতে যাই, তখন মানুষ কিন্তু নিবে না। আমি যদি কেন বলছি স্টেপ ডাউন ইউনুস, এটা যদি বুলেট পয়েন্ট গুলো তোকাটা দিয়ে কাগজটা ধরায় দেই, আর যদি আমি একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, যে এই লিঙ্কে ক্লিক করলে তুমি ডিটেইল পাবা। সমস্ত অপকর্মের ডিটেইলটা পাবা। তো আমি ওইভাবে জিনিসটাকে ভাবছি যে যদি কোন একটা ওয়েবসাইট বা আমাদের একটা সেন্ট্রাল হওয়া দরকার। একটা কেন্দ্রীয় হওয়া দরকার যেখানে সমস্ত অপকর্মের ছবি, রিপোর্ট গুলো
লিপিবদ্ধ থাকবে এবং ওই একটা লিঙ্ক আমরা শুধু একটা পোস্ট যখন দেবো লিঙ্কটা তাদেরকে দিয়ে দেবো, যে আগ্রহী সে পড়ে নেবে, আর যে আগ্রহী না, আমার দুটো ছবি মাথার মধ্যে আছে। ওই যে ৭১ সালে আপনার ৪ জন আর্মি ৪ হাত পা ধরে একটা মুক্তিযোদ্ধাকে নিয়ে যাচ্ছে, মৃত ডেড বডি, আর ওয়াকারের আর্মি আমাদের গোপালগঞ্জের ভাইটাকে নিয়ে যাচ্ছে, যেই সিমিলার ছবি। এই ছবিটা আমি মেন দিব ৭১-২৫ দিয়ে, আমি রিপোর্টটাকে একটা ১ পাতার একটা রিপোর্টে বুলেট বুলেট করে দিয়ে একটা লিঙ্ক দিয়ে দিব। এইটা আমি হ্যান্ড ওভার করতে পারবো, এটা আমি খুব ইজিলি হ্যান্ড ওভার করতে পারবো, মানুষ নিবে। যেহেতু যে গাড়িটার প্রতি আগ্রহ দেখাচ্ছে, যে 2 মিনিট দাঁড়াচ্ছে গাড়িটার সামনে, সে নিবে। আপনি তো জানেন এখানে আপনি যদি দাঁড়ায় একটা কাগজ দেন, মানুষ আমরা কি করি, আমরা যে নো থ্যাংক ইউ নেই না, কিন্তু যে লোকটার গাড়ির সামনে দাঁড়াচ্ছে সে কিন্তু নিবে। অস্ট্রেলিয়ার মানুষটাকে না, অস্ট্রেলিয়ার আমাদের সংযুক্ত করা দরকার, তার কন্ট্রিবিউশনটা। আরেকটা জিনিস, আচ্ছা আপনি শেষ করেন, অস্ট্রেলিয়া ৭১ সালে ৫ জন বাঙালি ছিল, বাংলাদেশে ৫ জন লোক ছিল। ওই ৫ জন প্লাস হচ্ছে যখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল সব বিদেশি সাংবাদিকদের বের করে দেওয়া হয়, বাংলাদেশ বের করে দেওয়া হয়, অস্ট্রেলিয়ার সাংবাদিক যিনি ছিলেন, অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার ঢাকায় যিনি ছিলেন, তিনি বাংলা জানতেন। তিনি কি করলেন, কায়দা করে ওই সাংবাদিককে তার বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার কারণে ওই লোকটা ভেতরে ছিল, প্রতিদিন এখানে রিপোর্ট পাঠাতো সে। অস্ট্রেলিয়ার আর্কাইভে গেলে দেখবেন অস্ট্রেলিয়ার মার্চ এপ্রিলে প্রতিদিন কিন্তু বাংলাদেশ নিউজে ছিল, ওই একজন সাংবাদিক ভেতরে ছিলেন। ওই যে ৫ জন বাঙালি, ওই ৫ জন বাঙালিকে বিভিন্ন ইউনিভার্সিটিতে নেওয়া হতো তাদের কথা শোনার জন্য। অস্ট্রেলিয়ার বিভিন্ন বাস স্ট্যান্ডে, ট্রেন স্টেশনে বাংলাদেশের শরণার্থীদের ডোনেট করার জন্য ব্যানার ছিল। অস্ট্রেলিয়ান মানুষ এটা খুব অন্যভাবে দিল, একটা দেশে একটা লিডার, সে ম্যান্ডেট পেয়েছে, তাকে কেন ক্ষমতা দেওয়া হবে না, প্রথম। দ্বিতীয় হচ্ছে ২৫শে মার্চের গণহত্যাটা ওই সাংবাদিক ভেতরে থাকার কারণে ছবি নিউজ এমন ভাবে এসছে, অস্ট্রেলিয়ান মানুষ এটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করে নেয়। অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, যেহেতু অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট সবসময় প্রো আমেরিকান, আমেরিকা যা বলে তাই করছে, কিন্তু পিপল ছিল কিন্তু আমাদের যুদ্ধের পক্ষে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা যখন রিলেট করব, আপনাকে যে সাপোর্টটা পেয়েছেন অস্ট্রেলিয়া মানুষের কাছ থেকে, আরো বেশি আনা যাবে সেটা। আমি আরেকটা জিনিস খেয়াল করছি আপনারই উদ্যোগটা এখন শুধু অস্ট্রেলিয়া না, সারা পৃথিবীতে বাঙালি যে যেখানে আছে তাদের মধ্যে একটা আবেদন তৈরি করেছে। এটা একটা দারুণ দারুণ ব্যাপার হতে পারে। আমি আর কি, আমি অত কিছু ভেবে করিনি, কিন্তু করার পরে আমি যা দেখছি, এটা একটা দারুণ ওয়ে হতে পারে প্রতিবাদের, এবং দেশে দেশে হতে পারে। অস্ট্রেলিয়াতে যদি কেউ আপনি আপনার গাড়িতে লাগাতে চান, আমি করে দিব, কোনো পয়সা দিতে হবে না, আমি করে দিব, শুধু আপনার গাড়িতে, এবং গাড়ির কোনো ক্ষতি হবে না। এরকম যদি ১০টা ১৫টা ২০টা ২৫টা গাড়ি শহরময় ঘুরে বেড়ায় পতাকাটা বাংলাদেশের নিয়ে, মাথা খারাপ করে দিতে পারবো কিন্তু আমরা এই শহরের মানুষের। রাজাকারদের তো মাথা খারাপ হয়ে যাবেই, আপনি নিশ্চিত থাকেন। এবং এই যে ল্যাকাম্বাতে আমি ১৬ই ডিসেম্বর যাব, কে টাকায় আমি দেখি। হ্যাঁ, ১৬ই ডিসেম্বরে আমার হচ্ছে ল্যাকাম্বা ভ্রমণ। আপনি যদি থাকেন আমার সাথে, আপনি আমার সাথে, আমরা দুইজন ঘুরবো ল্যাকাম্বা, দেখি। কারণ আমি যদি অস্ট্রেলিয়াতে বসে আমি যদি চিৎকার করে কথা বলতে না পারলি, তাহলে আমি পৃথিবীর কোথাও কথা বলতে পারবো। আমেরিকাতে যে আছেন পারবেন, কিন্তু এটা কোনো ব্যাপার না। আমার কাছে বলেন, আমি ডিজাইন ফ্রি পাঠিয়ে দিচ্ছি। আপনার যদি প্রিন্ট লাগে, আমি প্রিন্ট এখান থেকে করে পোস্টেজে পাঠিয়ে দিচ্ছি, আপনি নিজে ইনস্টল করতে পারবেন। আমি ভিডিও করে দেখাই দেবো কিভাবে ইনস্টল করতে হয়, এবং আপনার গাড়ির কোনো ক্ষতি হবে না। আপনি যেদিন যাবেন আপনি এটা তুলে ফেলবেন, ইউনুস পত্র নিলে আপনি তুলে ফেলবেন। আপনি 10টা করে গাড়ি নামান না শহরে, একটা স্বভাবে একজন লোক করুক, একটা পাগল করুক। আপনি দেখেন না, শহরময় যখন বাংলাদেশের পতাকা নামছে না, আমার পতাকা তো নামবে না। আপনি দেখেন কোনো কেউ আমার পতাকা নামাতে পারবে না, আমার পতাকা উড়বে যতক্ষণ পর্যন্ত ইউনুস গদিতে আছে। তো আমরা যদি এই ইয়েটা বিদেশে করতে পারি, বেশি বিদেশের সব কটা দেশে,
হ্যাঁ, আমি তো কাউকে গালিগালাজ করছি না। আমি ভদ্র আমি 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 মাঝখানে প্রচুর গালিগালাজ করেছি। আমার যেটা স্বভাবের বাইরে। ভাই বিশ্বাস করেন আমার স্বভাবের মধ্যে নেই, আমার পার্সোনাল জীবনের চর্চার মধ্যে নেই। আমি কোন গালিগালাজ করা আমার স্বভাবের মধ্যে নেই। কিন্তু আমি গত ১-১.৫ বছরে যেই পরিমাণ গালিগালাজ করেছি, যেই পরিমাণ খারাপ কথা লিখেছি, খারাপ কথা বলেছি, আমি খুব লজ্জিত, দুঃখিত। মানে আমি এটা করতে চাইনি কিন্তু আমার এটা বেরিয়ে গেছে। কোনভাবে বেরিয়ে গেছে। আমি ঠিক করেছি আমি এগুলো আর করব না। এইটা আমি যেই পথটা পেয়েছি, আপনার আর খারাপ কথা বলতে হবে না। আপনি শুধু কমিউনিটির মধ্যে যদি আপনি এই জিনিসটা স্প্রেড করতে পারেন, মান আমি যখন রাস্তায় চলছি, আমি তো জানি না আমি কোন রাস্তায় চলছি। আমি তো র‍্যান্ডম রাস্তায় চলছি। র‍্যান্ডম সাবাবে চলছি। প্রয়োজনে আমি সাবাব সিডনি শহরে কতগুলো সাবাব আছে এগুলোর সব খুঁজে বের করে আজকে এই সাবাব, কালকে এই সাবাব করে ঘুরব। হ্যাঁ? কিন্তু আমি অস্ট্রেলিয়া ওয়াইড এরপরে আমি যাব অন্য স্টেটে। দরকার হলে আরেক স্টেটে যাব। স্টেট ভ্রমণে বেরোবো। কিন্তু এরকম যদি ৮-১০ টা গাড়ি আমার সাথে থাকে না, আমার শক্তি বেড়ে যাবে। আর আপনি যখন একটা পতাকা আপনার গাড়িতে পথ করে উঠছে, শব্দ হচ্ছে, সেই শব্দ আপনাকে মনে করেন পাগল করে দিবে। আপনার শক্তি, দুনিয়ার কোন শক্তি আপনাকে থামাইতে পারবে না। একটা পতাকার যে কি পাওয়ার, যদি পতাকাটা যদি আপনার হয়, আপনি যদি ভাবেন এই পতাকা আমার, এই পতাকা আমার বাঁচাইতে হবে। ওই পতাকা যখন আপনার মাথার উপরে পত শব্দ করে উড়বে, আপনি যখন ১১০ এ গাড়ি চালাবেন, চারপাশ দিয়ে যখন মানুষ যাবে, হাত তুলবে, ভি সাইন দেখাবে, আমার বুকের ছাতি ৫৬ ইঞ্চি ছাড়াই গেছে। আমার বুকের ছাতি এই কয়দিনে ৫৬ ইঞ্চি ছাড়াই গেছে। আমাদের এই যুদ্ধে জিততে হবে। আমাদের কোনো পথ নাই। এবং আমি অনুরোধ করি, সবাইকে অনুরোধ করি, যে যার জায়গা থেকে ভুলে যান কে আপনার সাথে আছে, কে আপনার সাথে নাই, কে আপনার কথা শুনছে, কে শুনছে না। আমি চেষ্টা করেছি। আমি সবার মধ্যে একটা ইউনিটি করার চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম, প্রস্তাব দিয়েছিলাম, ভাই আপনারা সবাই একসাথে আগে যারা YouTube এ করছেন, আপনার কথা তো ধরেন ২ লক্ষ লোক শোনে। আমার কথা তো ২ জন মানুষের কাছেও পৌঁছায় না। তাইলে আপনারা ৫ জন লোক যদি আপনারা ঠিক করেন যে, না আপনার অনুষ্ঠানে আমরা কোন রাজাকারকে, কোন লাল বাদরকে জায়গা দিব না। ওরা ওদের প্ল্যাটফর্মে কথা বলুক। এই একটা জিনিসেই আমরা স্টিক থাকতে পারিনি, জানেন? মেজর আখতারুজ্জামান আমার সাথে একটা অনুষ্ঠানে বলেছে বঙ্গবন্ধুকে মানুষ যেদিন আরকি আর্মিরা যেদিন হত্যা করেছে মানুষ সেদিন খুশি হয়েছে। খালেদা জিয়া যেদিন বলেছে ৩০ লক্ষ না ৩ লক্ষ মানুষ সেদিন খুশি হয়েছে। বীর দর্বে এইসব কথা বলেছে। এখন সেই লোকটাকে দিয়ে যদি আপনি মুক্তিযুদ্ধের গল্প শোনান আর আপনার অনুষ্ঠানে আপনার পাশে বসে সে কথা বলে আর আমাদের জ্ঞান দেয়, তাহলে আপনার প্রতি আমার ভালোবাসা, আপনার প্রতি আমার রেসপেক্ট এত দিলাম আমি। আমি তো হতাশ হই। আমি ভেঙে পড়ি। আমার মনে হয় আপনি আমার কেউ না। আপনি আসলে আপনার কেউ না, আপনার হয়তো অন্য ধান্দা আছে। আমার আপনার উপরে আস্থা বিশ্বাস নষ্ট হয়ে যায়। এই কাজটা অহর্নিশি সুপারস্টার ইউটিউবাররা করে যাচ্ছে। আমাদের পক্ষে যারা লড়ছে তারা করে যাচ্ছে। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে এই ভিডিওগুলো উনি যে এই কথা বলেছেন, এই যে গোলাম মাওলা রনি, হ্যাঁ? আমি নাম ধরেই বলি। কারণ এগুলো না বললে আসলে আমার একটা সুযোগ আপনি দিয়েছেন তো। আমারে আর হয়তো কোন ৩ বছর পরে আরেকজন সুযোগ দিবে। তো আমি একটু বলি। আপনার খেয়াল আছে কিনা পয়লা ওই নির্বাচনের আগে পিটার হাসকে আব্বা ডেকেছিল। এবং তার যে কি খুশি পিটার হাস সে পিটার হাস কন্ট্রোল নিয়ে নিচ্ছে। তার যে ভিতরের খুশি। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আসল। আমি মুখে অনেক কথা বানায় বলতে পারি। অনেক মুখের কথা আপনাকে বিভ্রান্ত করার জন্য অনেকভাবে বলতে পারি। কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় আমি আসলে কি। ঐদিন গোলাম মাওলা রনি যেই তার বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছে, সঙ্গে আরো যে কয়জন বসেছিল, আমি মনে করতে পারছি না নামগুলো। আরেকজন সাংবাদিক চশমা পরা কি বিরাট। তো এরা যে বডি ল্যাঙ্গুয়েজটা ঐদিন শো করেছিল, তাদের খুশির এই লোকটাকে যখন আপনার অনুষ্ঠানে মিষ্টি কথা বলে সে যখন আমাদের জ্ঞান দেয়, আপনি বলেন তো আপনার উপর আমার আস্থার জায়গা থাকে কিনা? থাকে? থাকা উচিত। আমি যারাই ধরেন আমি ভুল করে এনেছি।
কেউ একজন আপনারা হয়তো ভুল করে এনেছেন। আমরা কি এখানে ব্যবসা করতে বসেছি? আমরা কি এই লাইক, ভিউ, শেয়ার এসবের ব্যবসায় নেমেছি? এটা কি ব্যবসার জায়গা? আমার দেশাত্মবোধের জিনিস নিয়ে আমার দেশ যখন আক্রান্ত, দেশ যখন ব্যাহত হয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না কোন পথে আমরা মুক্তি পাবো। তখন আপনারা এই ফাজলামিগুলো করেই যাচ্ছেন। একের পর এক করে যাচ্ছেন। থামেন না কিছুতেই। আপনাদের বললেও থামেন না, বললেও শেখেন না। দেখাই দেই আমি ভিডিও ক্লিপ কপি করে ইনবক্সে পাঠাইছি যে আপনি দেখেন। দেখে যদি আপনার মনে হয় যে এই লোকটাকে আপনি আনতে পারেন, আপনি একে দিয়ে আমাদের জ্ঞানের কথা শোনাচ্ছেন। আমি অত্যন্ত ক্ষুব্ধ। এই ক্ষুব্ধতা থেকে পরে চিন্তা করেছি আচ্ছা ভাই কারণ আমি সবাইকে শত্রু বানিয়ে ফেলছি। ব্যাপারটা হচ্ছে আমি আমার নিজের লোককেও শত্রু বানিয়ে ফেলছি এইসব কথা বলে, জানেন? আমাকে কেউ একবার ডাকলে দ্বিতীয়বার ডাকে না। বিকজ আমি খুব স্ট্রেইট কথা বলি। আমি হয়তো টু স্ট্রেইট কথা বলি। আমাকে ডাকে না কারণ হয়তো আমরা আমি কিন্তু আপনাকে বারবার ডাকবো। সূর্য, না আমি আমরা আমি আপনাকে বারবার ডাকবো। খেয়াল করেছি, ধরেন আমি একটা জায়গায় আপনি আমাকে খুব আদর করেই ডেকেছেন। আমি হয়তো অনেক স্ট্রেইট কথা বলছি। এই স্ট্রেইট কথাটা হয়তো অনেকের মানে তার কোন একটা স্বার্থে আঘাত লাগছে। নাহলে আমাকে ডাকে না কেন? আখতারুজ্জামান যদি ৫ বার, ১০ বার, ২০ বার করে এখানে এসে আপনার অনুষ্ঠানে এসে বক্তৃতা দিতে পারে, তাহলে আমি ডিজার্ভ করি আমি ৫০ বার দিতে পারবো। কারণ আমি দেশের জন্য আছি। আমি দেশের জন্য লড়ছি। আমার কথা ভালো লাগুক আর না লাগুক, আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা অনুভূতি, আমার প্রত্যেকটা আচরণ আমার দেশের পক্ষে। আমি দেশের সাথে বেইমানি করব না। এরা করবে। এরা পয়সা এবং আমি কোন পদ নিতে যাব না। আমি কোন চেয়ারে বসতে যাব না। আগেও যেদিন দেশটা মুক্ত হয়ে যাবে সেদিন থেকে আমি নাই। আমি যেমন ছিলাম না কোথাও, আমি আবার কোথাও থাকব না। আমি নিশ্চিহ্ন হয়ে যাব। যেদিন আমার দেশটা মুক্ত হয়ে যাবে। যতক্ষণ দেশটা আছে, আপনারা এইসব আখতারুজ্জামান, এখানে এই গোলাম মোল্লা রনি, তারপরে বহু লোক, বহু লোক। এই যে কিছু লোককে তো আমরা ওভার রেটেড করে ফেলেছি। এই যে ফজলুর রহমান সাহেব। আপনি বলেন তো, খালেদা জিয়ার কোলে বসবে, কোলে বসে উনি মুক্তিযুদ্ধের গান গাবে বিভিন্ন ওনার আঞ্চলিকতার একটা মাদকতা আছে। উনি যে আঞ্চলিকভাবে কথা বলেন, ওটার একটা মাদকতা আছে। উনি ওইটাকে ক্যাশ আউট করছেন। আপনি খালেদা জিয়ার কোলের থেকে নেমে দেশের কথা বলেন দেখি কেমন পারেন। কত বড় বুকের পাটা, কত বড় মুক্তিযোদ্ধা আপনি। আর যেই তাই না? ট্রাইব্যুনাল ক্যাঙ্গারু কোর্ট বলতেছি, সেখানে গিয়ে সে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে তাদের কাছে। চিন্তা করেন। আবার এবং কিছু মানুষের জন্য না আমার সহানুভূতি নাই। বিশ্বাস করেন। কিছু মানুষকে যে ইউনূস ধরেছে না? আমি নামগুলো সবগুলো বলছি না। কিছু মানুষকে ধরেছে আমার কোনো আমি আমি এতটুকু রিগ্রেট করি না। তারা দুই সাইডে খেলতে গিয়েছিল। দুই পাশে খেলতে যেয়ে ধরা খেয়েছে। আপনার নিয়ত পরিষ্কার হইতে হবে। ভাই আমি আমি তো মনে করি রাজাকাররা একদিক থেকে ভালো। কেন ভালো জানেন? রাজাকাররা তারা প্রকাশ্যে তাদের আচরণে, প্রকাশ্যে তাদের বক্তৃতায় তারা রাজাকার দাবি করে। আপনি যারা মুক্তিযোদ্ধা সেজে আছেন, আপনি যারা দেশাত্মবোধের কথা ভেবে সেজে বসে আপনি আসলে বিক্রি হয়ে যাবেন। আপনাকে ৫ টাকায় কেনা যাবে, ১০ টাকায় কেনা যাবে। আপনি ওর চেয়েও নিকৃষ্ট। আপনি ওর চেয়েও নিকৃষ্ট রাজাকার। যেই লোকটা আমি যে আমার যে বিক্ষুব্ধ আমি আজকে এই লোকটার আসলে নাম বলা উচিত না কেন? নাম বলা উচিত। কর্নেল আলী জহির, কর্নেল সাজ্জাদ আলী জহির। আমার ব্যক্তিগতভাবে উনার কাছে আমার ঋণ আছে। আমাকে ১.৫ লক্ষ টাকার লোন দিয়েছিলেন প্রায় ৯০ সালে একটা ক্যামেরা কেনার জন্য। সেই টাকাটা আমি শোধ করতে পারিনি। এবার ৯০ না, আমি ধরেন ৯৫, ৯৬, ৯৭, ৯৮ এরকম কোন এক সালে। সেই টাকাটা আমি শোধ করতে পারিনি। পরে আমি অস্ট্রেলিয়াতে এসে পরে আমি টাকাটা শোধ করেছি। আমার ভিতরে খুব ক্র্যাম্প হচ্ছিল এই টাকাটা আমার শোধ করতে হবে। কেউ না কোনভাবে শোধ। আমি শোধ করেছি। এবং তাকে আমি যেহেতু আমাকে সেই উপকারটা করেছে, আমার একটা ক্যামেরা ছিল না, একটা ফটো তুলতে পারতাম না, ধার করে ছবি তুলতাম। হ্যাঁ? তো উনি ওই সময় তো উনার প্রতি আমার একটা কৃতজ্ঞতা। তারপরে মুক্তিযোদ্ধা। তারপরে বীর প্রতীক। আপনি বোঝেন ব্যাপারটা। এই লোকটা আমাকে বলছে আমাকে একটি ডিমোরালাইজ করার জন্য একটা মানুষকে আ আ আপনাকে থামায় দেওয়ার জন্য যা কিছু বলা দরকার সবকিছু বলেছে আমাকে। আমি বললাম, "স্যার, আপনি মুক্তিযুদ্ধ করছেন। আপনি বীর প্রতীক। আপনি তো আমাকে ডিমোরালাইজ করতেছেন।" আজকে মানে এই এরকম
বীর প্রতীক এইগুলো মনে করেন কুকুরের গলার মেডেল এখানে দেখেন না আপনি, মালিক বিভিন্ন মেডেল ঝুলাই ঝুলাই যায়। আমরা এই কুকুরগুলোর গলায় এই মেডেল গুলো পরিয়েছি, এই মূল্যবান মেডেল গুলো পরিয়েছি। সিরিয়াসলি আমাদের এটা নিয়ে ভাবা উচিত, আমাদের এইগুলো রিভিউ করা উচিত। কাদেরকে দিয়েছি আমরা? কর্নেল অলিকে দিয়েছে, হ্যাঁ, বীর প্রতীক। মেজর হাফিজ, হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা। আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা। প্রত্যেকটা ক্রিমিনাল, প্রত্যেকটা পাকিস্তানের এজেন্ট, প্রত্যেকটা মনে করেন আমেরিকান এজেন্ট, এদেরকে সকাল বিকাল আপনি 5 টাকাও কিনতে পারবেন, কাউকে 3 টাকা, এখন দেন 3 টাকা দেন কিনতে পারবেন। আমরা আমরা আমাদের স্ট্রেংথ কি কোথায় জানেন? আমার ওই অর্ধ শিক্ষিত যে তৃণমূলের বাচ্চাটা মিছিলে একটা ইট মারতেছে, আমার প্রধানমন্ত্রী যদি এই স্ট্রেংথের উপর ভরসা রাখে, খালি এই স্ট্রেংথ, কোনো নেতা না, কোনো অমুক না, কোনো পিএইচডির উপরে ভরসা রাখেন না, বাংলাদেশের কোনো পিএইচডির উপরে আপনারা ভরসা রাখেন না, আপনি ওই ওই অশিক্ষিত লোকটার উপর ভরসা রাখেন, ও আপনাকে আপনার সাথে বেইমানি করবে না, ও বেইমানি করতে জানে না। আমরা আজকে শেষ করব। আপনার যুদ্ধ চলছে, চলবে, আমরা আপনার যুদ্ধের সঙ্গে আমরা থাকবো। আপনার শেষ তবে বাড়ি ভাই, আমি একটা 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 কথা আমি বলি যে আপনার মাধ্যমে বলি, ভাই আপনারা যে যেখানে আছেন, যে যেই দেশে আছেন, আপনার শহরে অন্তত একটা গাড়ি নামানোর উদ্যোগ আপনি নেন, একজন নেন। একটা গাড়ি দেখে হয় যদি দুটো গাড়ি আমার শহরে যদি সেকেন্ড একটা গাড়ি নামে, তাহলে আমার এটা সার্থক, সফল। সার্থকতা ব্যর্থতা বলে কথা, আমার গাড়িটা তো ঘুরবে, মানুষ তো 5টা জন হলেও প্রতিদিন দেখবে। এইটুকুই আমি আমি আমার একক শক্তিতে এইটুকু পারি। আপনারা তখন আরো 5 জন শক্তি নিয়ে দাঁড়াবেন, এটা ভয়াবহ শক্তি হয়ে দাঁড়াবে। আপনারা ভাবতে পারতেছেন না। আমেরিকাতে করেন, কানাডাতে করেন, ইউরোপে করেন, দেশে দেশে সমস্ত জায়গায় করেন। দেখি ইউনেস্কো, আরেকটা আরেকটা কথা না বললে পারছি না। এই যে গ্রামীণ সিম বর্জনের একটা ধোঁয়া তো লাগা হয়েছিল, এটি প্রতিদিন আপনারা ইউটিউবে কেউ না কেউ প্রচারটা কন্টিনিউ করেন, এভরিডে, প্রতিদিন মানুষের কাছে জ্ঞান জ্ঞান করেন, সিম এটা পরিত্যাগ করতে হবে, আপনার নাম্বার বদল হবে না। মানুষের মধ্যে একটা ভুল বোঝার সুযোগ আছে, যে মানুষ ভুল বুঝতেছে যে আমার ভাই এই নাম্বার বহু জায়গায় দেওয়া আছে, আমি এটা বদলাইলে 017 বদলাই যাবে না। আপনার 017 বদলাবে না, মাত্র 100 টাকা খরচ হবে, 100 টাকা খরচ হবে। কিন্তু এই ইউটিউবে আপনারা যদি 10 জন প্রতিদিন উপস্থিত থাকেন, একজন অন্তত এখানে, এটা আপনাকে কন্টিনিউয়াসলি করলেই ওর আগে দাঁত ভাঙতে হবে, তারপরে হাত ভাঙতে হবে, ওর আঙ্গুল ভাঙতে হবে, আগে সিম দিয়ে ওর গ্রামীণ ভাঙেন, একটা অন্তত ভাঙেন, এটা আপনি আপনার জায়গা থেকে করতেই পারেন। একটা এটার জন্য আপনার কোনো কারোর সাথে মারামারি করতে হবে না, আপনি আপনার একটা জায়গা থেকে, নিজের জায়গা থেকে, আমি এই সিমটা নেবো না ভাই, আমি আরেকটা সিম নেবো, এই কাজটা আপনারা করতে পারেন। এইটুকু করেন। দেশে বসে যারা আছেন, দেশে তো কেউ কিছু করতে পারছেন না, সেটা আমরা বুঝতে পারি যে আপনারা দেশে বসে কিছু করতে, কিন্তু তো সিমটা বদল করতে পারেন, এই কাজটা করেন। এবং আপনারা যারা আর কি ইউটিউবে রেগুলার করছেন, অন্তত একজন লোক প্রতিদিন এই জিনিসটা মাঠে রাখেন, কারণ প্রতিদিন ইভেন্ট দিয়ে আপনাকে কিন্তু একটা আরেকটাকে চাপায় দিচ্ছে, তাই না? এক নতুন নতুন ইভেন্ট দিচ্ছে, ফালতু ফালতু ইভেন্ট দিচ্ছে, দিয়ে আপনাদের সবাইকে ব্যস্ত করে ওইটার পিছনে ছোটাচ্ছে। কিন্তু আমরা আমাদের জায়গায় স্টিক থাকি, আমাদের কোনগুলাকে আঘাত করতে হবে ওই জায়গাগুলোতে স্টিক থাকি, একজন করে হলো প্রতিদিন এইটাকে মাঠে রাখেন। সিম এই গ্রামীণকে ধ্বংস করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে, ওর দাঁত ভাঙতে হবে, ওর হাত ভাঙতে হবে, ওর নখ ভাঙতে হবে, একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ ভাঙতে হবে। একবারে আমরা ভাঙতে পারছি না, একবারে যেহেতু ভাঙতে পারছি না, আমাদের এটা খুব জরুরি। এদের এদেরকে আপনার যে যেখান থেকে সামাজিক ভাবে, রাজাকার যাকে চেনবেন সামাজিক ভাবে বয়কট করেন, ঘৃণা করেন, তুতু দেন, মনে করেন আপনি ছবি আঁকতে পারলে ছবি আঁকেন, দেশের থেকে আপনি প্রকাশ করতে পারছেন না, বাড়ি ভাইয়ের কাছে দেন, বাড়ি ভাই প্রকাশ করে দিন। সাংবাদিক লিখতে পারছেন না, লেখাটা নিয়ে এসে বাড়ি ভাইয়ের কাছে দেন, বাড়ি ভাই লিখে প্রকাশ করে দিবে। নিউজ দেন। আমরা সবাই এক না হলে এই যুদ্ধে আমরা জিততে পারবো। আমি একা, বাড়ি ভাই একা, আমরা ধরেন এটা আছি, কিন্তু এই শক্তি আসলে আরো এদের শক্তি অনেক বেশি। আমরা যা বুঝতে পারছি, আমাদের প্রধানমন্ত্রী যেহেতু এখনো পেরে উঠছেন না, ভারত পেরে উঠছে না, তার মানে এদের শক্তি আসলে বেশি। এই শক্তি ভাঙতে হলে আমার জনগণকে ছাড়া আসলে আমাদের আসলে খুব একটা উপায় নাই।
আমাদের জনগণকে মাঠে, আর জনগণকে দরকার হলে আপনার স্যাবোটাজ করে হলেও মাঠে নামাইতে হবে। যেভাবেই হোক। ওরা নামাইছে না? ৩ টা খুন করে নামাইছে না? ওরা তো নামাইছে জনগণকে। তাহলে আমাদেরও আমার জনগণকে যা করলে আমার জনগণ নামে সেই জনগণকে নামাইতে হবে। জনগণ না নামলে, জনগণ পথে না নামলে এই দেশ একদম ছেঁড়া-বেড়া হয়ে যাবে। আসলে এইটার থেকে কিন্তু যে ভাবতেছে আমি বেঁচে যাবো, কেউ বাঁচবে না। কেউ বাঁচবে না। ওই হুজুর, হুজুরের বউ এইগুলো করা কিছু, এই জেনারেশনটা শেষ। এই জেনারেশনের যেই চেহারাগুলা দেখতেছি, যেইভাবে কথা বলে তারা, যেই শিক্ষা তাদের, আল্লাহ মাফ করুক। এর এই আপনি মানে আমাদের পুরনোদের এখানে হাল ধরতেই হবে। আপনি এই জেনারেশনের উপরে হাল ছেড়ে দিলে হবে না। এদের ওই শিক্ষা হয় নাই। ওরা জানি না ওরা কি মানে কি ভাবছে কি। আমার শ্রমিক, আমার গার্মেন্টস শ্রমিক নেমে আসুক যারা, আমার বা 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 কৃষক নেমে আসুক। আমার ওই শ্রেণীটাকে সঙ্গে লাগবে। আমার শিক্ষিত শ্রেণী আপেল খাওয়া, পাউরুটি মাখন দিয়ে গুলশানে এসি রুমে বসবাস করার জনগোষ্ঠীর প্রয়োজন নাই। এরা আমাদের জন্য যুদ্ধ করবে না। এর যুদ্ধের পরে যখন আমরা জিতে যাব তখনও এরা পোলাও মাখনই খাবে। কিছু করার নেই। এরা পোলাও মাখন খাওয়ার জন্যই মনে হয় পাউরুটি মাখন খাওয়ার জন্যই এদের জন্ম হয়েছে। আমার না খাওয়া মানুষটা আমার সঙ্গে দরকার। আপনাকে অনেক ধন্যবাদ তুর্য। আজকে অনেক সময় বারি ভাই নিলাম আপনার আপনার। কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনি যে আমাকে ডেকেছেন, আমার আসলেই অনেক ক্ষোভের কথা আরকি ভিতরের কথা বলে ফেলেছি। হ্যাঁ, উগরে ফেলেছি আরকি। আপনি কাছে যেটুকু আমি দরকার আসলেই ছিল, কৃতজ্ঞ। যারা শুনেছেন, যেটা যারা যেটুকু শুনবেন দরকার তাদের ছিল কাছে আমার অনেক কৃতজ্ঞতা।